নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা প্রফেসর চ্যালেঞ্জার সিরিজের গল্প ডিসইন্টিগ্রেশন মেশিন। আমাদের আজকের গল্প পাঠ এবং মেলনের চরিত্রে আমি নীলাঞ্জন, প্রফেসর চ্যালেঞ্জারের চরিত্রে পার্থ মুখার্জি, প্রফেসর নেমরের চরিত্রে বাল্মীকি। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা প্রফেসর চ্যালেঞ্জারের গল্প ডিসইন্টিগ্রেশন মেশিন। মেজাজ একেবারেই ঠিক নেই আজ প্রফেসর চ্যালেঞ্জারের। রিডিং রুমের চৌকাঠে দাঁড়িয়ে শুনতে পেলাম তার বাড়ি কাঁপানো গুরুগম্ভীর কণ্ঠস্বর। কি পেয়েছেন শুনি? হ্যাঁ, দুবার বললাম রং নাম্বার, তারপরেও করছেন। কি ভেবেছেন আপনি আমার মতো একজন বিজ্ঞানীর গবেষণায় এইরকম বাধা আসতেই থাকবে আর মুখ বুজে তাই সহ্য করবো ভেবেছেন? কিছুতেই না। ডাকুন আপনার ম্যানেজারকে, শিক্ষা আজ আমি দিয়েই ছাড়বো। আপনি ম্যানেজার তো ম্যানেজ করা শেখেননি কেন? আপনার গোবর পরা মাথায় যে বিষয়ে ঘোষমিন কালেও ঢুকবে না সেরকম একটা গবেষণা থেকে আমাকে তুলে এনে বিরক্ত করা তো শিখেছেন কো? বুঝেছি, আপনাকে দিয়ে হবে না। ডাকুন ডাকুন আপনার সুপারিনটেন্ডেন্টকে। নেই না থাকুক, মরুগ্গে গিয়ে যেখানে খুশি। কিন্তু শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি আপনাকে, ফের যদি আমাকে জ্বালিয়েছেন তো সোজা আদালত দেখিয়ে ছাড়বো। হ্যাঁ, জানেন পড়শির মুরগির কোকর কো কানের উপর অত্যাচার এই রায় দিয়েছে আদালত। টেলিফোনের ক্রিং যে আরো কত বেশি ভয়ানক এই সহজ কথাটা অন্তত নিশ্চয়ই আপনার মোটা মাথায় ঢুকবে। আর একটিবার যদি আমাকে জ্বালাতন করেছেন তো সোজা আপনার নামে মামলা ঢুকে দেব, তারপর বুঝবেন টালা। দ্বিতীয়বার আর সাবধান করা হবে না, মনে থাকে যেন। ঠকাস করে কেডলে রিসিভার আছড়ে রাখলেন চ্যালেঞ্জার। যা থাকে কপালে ভেবে ঢুকে পড়লাম। ঢুকেই বুঝলাম মারাত্মক ভুল হয়ে গেছে। রিসিভার রেখে ভয়ঙ্কর গতিতে ঘুরে দাঁড়ালেন চ্যালেঞ্জার। আমাকে দেখে আরো ক্ষেপে গেলেন। খাড়া হয়ে উঠল চুল, হাপড়ের মতো ওঠানামা করতে লাগলো বিশাল রোমশ বুক। কটমটে ক্রুদ্ধ উদ্ধত ধূসর চোখে আমার আপদমস্তক একবার চোখ বুলিয়ে নিলেন। প্রমাদ গুনলাম। শয়তানের গোষ্ঠী! শুরু হয়ে গেল কড়িকাঠ কাঁপানো চিৎকার। কষ্ট করে কামাই করা টাকা ট্যাক্সের পেছনে যাচ্ছে লোকের, আর সেই টাকায় কিনা এভাবে শ্রাদ্ধ। গাদা গাদা মাইনে নিচ্ছে বেটারা, কাজের বেলা ঠন ঠন। বড় আঙুল নাড়লেন চ্যালেঞ্জার আমার দিক করে। আর কি বেলাস বেহায়া! হ্যাঁ, গালাগালি দিচ্ছি তাও হাসে। গেল আজ সকালটা গেল। গোদের উপর বিষ ফোঁড়ার মতো আবার এসে হাজির হয়েছে তুমি। মাথা মোটা বসটা পাঠিয়েছে বুঝি ইন্টারভিউ নেবার মতলব। দেখো ছেলে, বন্ধুর মতো 100 বার এসব এই বাড়িতে কিছু বলবো না, খাতির যত্ন করব, কিন্তু খবরের কাগজের কাজ নিয়ে এলে দূর দূর করে দাঁড়াবো, বোঝা গেছে? পাগলের মতো পকেট হাতড়াচ্ছি আমি। অনেক কাগজের ভিড়ে ম্যাকারডলের চিঠিটা আর হাতে ঠেকছে না। আচমকা আরেকটা কি কথা যেন মনে পড়ে গেল চ্যালেঞ্জারের। চেহারা দেখেই বুঝলাম আরো খারাপ হয়ে যাচ্ছে তার মেজাজ। ভাল্লুকের মতো লাফাতে লাফাতে বিরাট সেক্রেটারিয়েট টেবিলের কাছে গিয়ে দাঁড়ালে। পেপার ওয়েটে চাপ দেওয়া এক টুকরো খবর কাগজের কাটিং ছো মেরে তুলে নিয়ে এগিয়ে এলেন। আমার নাকের নিচে কাটিংটা নাড়তে নাড়তে চাপা ভয়ঙ্কর গলায় বললেন, রাত জেগে লিখেছ নিশ্চয়ই। কষ্ট করে আমার নামটা ঢুকিয়ে দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ। তোমার চেয়ে বড় গাধা সৃষ্টি হয়েছে আজ পর্যন্ত। যা জানো না সেটা নিয়ে পণ্ডিতি। সোলেন হোফেন স্লেটসে সম্প্রতি আবিষ্কৃত সরীসৃপদের জীবাশ্ম সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ, প্যারাগ্রাফটা শুরু থেকেই মেজাজ খারাপ হয়ে গেছে আমার। আহা, কি লেখা! নোবেল প্রাইজ দিয়ে দেওয়া উচিত। প্রফেসর জি.ই. চ্যালেঞ্জার, যিনি কিনা এ যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের অন্যতম। ঠিকই তো লিখেছি। আপনি কি শ্রেষ্ঠ বিজ্ঞানিক নন? আবার মুখে মুখে কথা! চেঁচিয়ে বাড়ি ফাটিয়ে ফেলার অবস্থা করলেন চ্যালেঞ্জার। মুখ ভেঙচে বললেন,
আমাকে খাটো করে দেখানো স্পর্ধা কোথায় পেলে? অন্যতম বিজ্ঞানী? হা! তা আমার সমকক্ষ আরো দু একজন বিজ্ঞানীর নাম শুনি। হ্যাঁ, সামারলি নিশ্চয়ই একজন। আরে না না, কি যে বলেন! উনি বিজ্ঞানী হলেন কবে থেকে? উনি? না, শব্দ চয়নে কেবল ভুল হচ্ছে দেখছি। অন্যতম কথাটা লেখা একেবারেই উচিত হয়নি আমার। আসলে আমি একটা গাধা। ঠিকই বলেছেন আপনি। মন জোগানো কথায় কাজ হলো। খাড়া চুল আবার স্বাভাবিক হয়ে এলো চ্যালেঞ্জারের, কিন্তু নিঃশ্বাসের দ্রুততা কমেনি এখনো। মাই ডিয়ার, গায়ের জোরে সম্মান আদায় করার জন্য আমি এমন করছি ভেবো না। হুঁশিয়ার থাকতে হয় আমাকে। ব্যাটারা তো সারাক্ষণই আমার পেছনে লেগে আছে। যদি একটু খুঁত বের করতে পারে, দোষ পায় কেবল এই চেষ্টা। কিন্তু পাবে কোথায়? আমি কি ওদের মতো আঁধারাম নাকি? তা দাঁড়িয়ে রইলে কেন? বসো। এমন আস্তে করে বসলাম চেয়ারটায় যেন কাচের তৈরি, ভেঙে যাবে এক্ষুনি। রাগ পড়েছে চ্যালেঞ্জারের। কোনো কারণে এখন যদি আবার রেগে যান তো তোষামদেও কাজ হবে না। রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আসবেন আমাকে। চিঠিটা পেয়েছি। অতি সন্তর্পণে খুলতে খুলতে বললাম, মিস্টার ম্যাকারডলের চিঠি। পড়ব? পড়ি? মিস্টার মানে এই ম্যাকারডল সম্পাদক? মনে পড়েছে, ইয়েস। খুব একটা খারাপ না। বজ্জাতদের মধ্যে এই লোকটাই একটু ভাগ। আপনার সম্পর্কে তার ধারণা খুব উঁচু, ভীষণ শ্রদ্ধা তার। কোনো কাজে আটকে গেলে উদ্ধারের কোনো উপায় না দেখলে আপনার শরণাপন্নই তো হন। এটাও তেমন একটা কাজ। মেজাজ একেবারে নরম হয়ে গেল চ্যালেঞ্জারের। টেবিলে কনুই রেখে গরিলার মতো হাত দুটো ছড়িয়ে দিয়ে দাড়িতে ছাওয়া থুতনি সামান্য ওপরে তুলে রোমশ ভুরুর নিচে চোখ দুটো আধবোজা করে এক বিশেষ দৃষ্টিতে তাকালেন আমার দিকে। অনেক কষ্টে পেট ফাটা হাসির রোধ করে পড়তে শুরু করলাম। মিস্টার ম্যালন, এক্ষুনি রওনা হয়ে যান। শ্রদ্ধেয় প্রফেসর চ্যালেঞ্জারের সঙ্গে দেখা করে তার সহযোগিতা প্রার্থনা করুন। হ্যানস্টেডের হোয়াইট ফার্নাস ম্যানশনে থিওডোর নেমোর নামে একজন লাটভিয়ান থাকেন। ভদ্রলোক বলে বেড়াচ্ছেন একটা অদ্ভুত মেশিন নাকি আবিষ্কার করেছেন। অসাধারণ মেশিন। রেঞ্জের ভেতর থাকলে যে কোনো পদার্থকে চোখের নিমেষে উড়িয়ে দিতে পারে, যে কোনো পদার্থকে অণু পরমাণুতে বিশ্লিষ্ট করে দিতে পারে, আবার ফিরিয়েও আনতে পারে আগের অবস্থায়। মেশিনটার ভয়াবহতা ভেবে দেখুন একবার। এ যুগের চেহারা পাল্টে দিতে পারে, মারাত্মক অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে। সাময়িকভাবে যে কোনো যুদ্ধ জাহাজ বা সৈন্যদলকে অ্যাটম বানিয়ে রেখে দেওয়া যেতে পারে ভবিষ্যতে ব্যবহারের জন্য। যে রাষ্ট্রের হাতে থাকবে এই অস্ত্র, পৃথিবীর মালিক হয়ে যাবে তারা। আবিষ্কারটা বিক্রি করতে আগ্রহী নেমর প্রচার করে বেড়াচ্ছেন। দেখা পেতে অসুবিধা হবে না, সঙ্গে একটা কার্ড দিলাম। বাড়ির দরজায় দাঁড়িয়ে দেখালেই নেমরের দেখা পাওয়া যাবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গোটা পৃথিবীর স্বার্থে প্রফেসর চ্যালেঞ্জারকে নিয়ে দেখা করুন তার সঙ্গে। যে লোক এমন মেশিন আবিষ্কার করতে পারেন তিনি তো সোজা লোক নন। তাকে জব্দ করতে হলে কিংবা বোঝাতে হলে শ্রদ্ধেয় প্রফেসর চ্যালেঞ্জার ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তির কথা মনে পড়ছে না আমার। কিছু করতে পারলেন কিনা আজ রাতেই খবর চাই। চিঠিটা আবার ভাঁজ করে রাখতে রাখতে বললাম, হ্যাঁ, আপনাকে ছাড়া কোনো উপায় নেই। প্লিজ প্রফেসর, চলুন। ঠিকই, উপায় নেই, কারণ এমন মেশিন ম্যানের বিরোধিতা করা যার তার কর্ম নয়। বয়সে কাঁচা হলেও সবসময় দেখে এসেছি তোমার বুদ্ধিটা বেশ পাকা। এমনিতেই তো সকালটা মাটি করে দিল টেলিফোন। বেটাদের অত্যাচারে কাজটা আর শেষই করতে পারলাম না। ডিসগাস্টিং। কি কাজ জানো? ইটালির ওই যে জচ্চর নামকা বাস্তে বিজ্ঞানী ম্যাজেটি, কড়া করে লিখেছিলাম তাকে। নিরক্ষীয় উইপকার শুভ্রকীট বৃদ্ধি নিয়ে ওর ভুলভাল কেচ্ছার 12টা বাজাচ্ছিলাম। বাগড়া দিল হতছাড়া টেলিফোন। তা যাক, রাতে ছাড়বো ভণ্ডটাকে। তা বলো এখন তোমাকে নিয়ে কি করতে হবে? আপাতত আমার সঙ্গে থিওডর নেমরের ওখানে গেলেই ধন্য হব। অক্টোবরের সুন্দর সকালে নেমে এলাম মাটির নিচের সুড়ঙ্গে। চেপে বসলাম ইউপ ট্রেনে।
ছুটলাম উত্তর লন্ডনের উদ্দেশ্যে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়িতে থাকে থিওডর নেমর। বেল টিপতে দরজা খুলে দিল পুরুষ সেক্রেটারি। সুসজ্জিত ডাইনিং রুমে বসালো। আমার দেওয়া কার্ড ভেতরে নিয়ে চলে গেল। অপেক্ষা করতে লাগলাম। আধ ঘন্টা পেরিয়ে গেল, তবুও সেক্রেটারির দেখা নেই। খেপে যাচ্ছেন চ্যালেঞ্জার। শঙ্কিত হয়ে পড়েছি ক্রমশ। আরো দেরি হলে কোন কাণ্ড ঘটিয়ে বসেন ঈশ্বরই জানেন। আর চোখে দেখলাম চুল খাড়া হয়ে উঠেছে তার। আর বোধহয় দুর্ঘটনা ঠেকানো গেল না। ঠিক এই সময় দরজা খুলে ঢুকলো সেক্রেটারি। ডাকলো, আসুন স্যার, দেখা করবেন আপনাদের সঙ্গে। একটা কড়া কথা বলতে গিয়েও থেমে গেলেন চ্যালেঞ্জার। সেক্রেটারির দেখানো পথে এগোলাম। নেমরের অফিস রুমে ঢোকার সময় আমাকে প্রায় ধাক্কা দিয়ে বেরিয়ে গেল একজন। চকচকে টপ হ্যাট মাথায়, ঘন কুচকানো ভেড়ার লোমে তৈরি আস্ত্রাখান কোট। সম্পন্ন বুদ্ধিমত্ত চেহারা দেখে অনুমান করলাম রাজ কর্মচারী হবে বটে, সম্ভবত রাশিয়ান। আমরা ঘরে ঢুকতেই পেছনের দরজা বন্ধ করে দিয়ে সেক্রেটারি চলে গেল। ঘরের ঠিক মাঝখানে বিশাল টেবিলের ওপাশে চেয়ারে বসে আছে নেমর। মোটাসোটা, ভারী শরীর। বিশাল মুখটা দেখলে মাখানো ময়দার তালের কথা মনে পড়ে। রংটাও অনেকটা ওরকমই, তেলতেলে চামড়া, সারা মুখে ব্রণ আর মেচেদার দাগ। চোখের মনি সাদাটে, বিড়ালের চোখের মতো। কাটা কাটা খাড়া কিছু রোম রয়েছে উপরের ঠোঁটের নাকের নিচে। গোপ, চোখের কোণ থেকে লালা গড়াচ্ছে। গেরুয়া রঙের ভুরু জোড়ার উপর থেকে আরম্ভ হয়েছে করটি। এরকম চওড়া কপাল জীবনে দেখিনি। বিশাল মাথা, সব মিলিয়ে বীভৎস একটা চেহারা। জেন্টলম্যান, বসুন। নেমার ডিসইন্টিগ্রেটর সম্পর্কে জানতে এসেছেন নিশ্চয়ই? হ্যাঁ। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে? না, আমি গেজেট পত্রিকার রিপোর্টার। ইনি বিশ্ববিখ্যাত প্রফেসর চ্যালেঞ্জার। হ্যাঁ, সত্যিই বিখ্যাত। ইউরোপের সবাই জানে। যাই হোক, যদি মেশিনের ফর্মুলা কিনতে এসে থাকেন তো বলতেই হবে দেরি করে ফেলেছেন। ঠিক করেছিলাম আগে যে আসবে তার কাছেই বিক্রি করব। দেরি করে ফেলেছে ব্রিটিশ সরকার। তার দেশে তৈরি হলো যন্ত্রটা, অথচ হাত ফসকে চলে যাচ্ছে অন্য দেশে। যারা নিচ্ছে তাদেরকে আপনাদের পছন্দ হবে না। হ্যাঁ, কিন্তু কি করব, আপনারা যে আগে আসেননি। ফর্মুলা বিক্রি করে দিয়েছেন? দিয়েছি। সর্বসত্ত্ব প্রথম ক্রেতা? অবশ্যই। ফর্মুলাটা আর কেউ জানে না? আমি আবিষ্কারক। আমি যখন বলিনি, জানার প্রশ্নই ওঠে না। ক্রেতা নিয়ে গেছে ফর্মুলাটা? না, পুরো টাকা পরিশোধ করার পর দেওয়া হবে। দু আঙুলে চুটকি বাজিয়ে কুৎসিত হাসি হাসল নেমর। তারপর একাধিক যন্ত্র বানিয়ে যা খুশি করুক গে তারা, আমার তখন বলার কিছু নেই। আমি টাকা পেলেই খুশি। চুপচাপ বসেছিলেন চ্যালেঞ্জার। তীব্র ঘৃণা ফুটে বেরোচ্ছে চোখ মুখ থেকে। আর চুপ থাকতে পারলেন না, বললেন, এক্সকিউজ মি মিস্টার নেমর, আপনার যন্ত্রের কার্যকারিতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে আমার। কেন যেন মনে হচ্ছে সত্যি কথা বলছেন না। এই তো সেদিন লম্বা লম্বা কথা বলেছেন এক ইটালিয়ান জোচ্চোর। অনেক দূর থেকে মাইন ফাটিয়ে দেওয়ার চাবিকাঠি নাকি তার হাতের মুঠোয়। তো গেলাম দেখতে, পরীক্ষা করে দেখা গেল নাম্বার 1 ফাটকাবাজ বেটা। পুনরাবৃত্তির ইতিহাস বুড়ি বুড়ি আছে। আমি একজন বিজ্ঞানী, জানা আছে আপনার। শুকনো কথা বলে আমাকে গলানোটা একটু মুশকিল। প্রমাণ না দেখে কোনো কথা বিশ্বাস আমি করি না। বেড়াল চোখের বিষ দৃষ্টি নিক্ষেপ করল নেমর, কিন্তু বিনীত বিগলিত হাসিটা ধরেই রাখল সে। ঠোঁটের কোণ থেকে আরো বেশি পরিমাণে লালা গড়াতে লাগলো। বলল,
আপনার উপযুক্ত কথাই বলেছেন প্রফেসর চ্যালেঞ্জার। শুনেছি আপনাকে ঠকানো যায় না। দুনিয়ার সবাই ঠকলেও আপনাকে ঠকানো অসম্ভব। বুঝতে পারছি, আমি ঠিকই শুনেছি। ঠিক আছে, প্রমাণ দেখাবো। আগে যন্ত্রটার সম্পর্কে 2-4টে কথা বলিনি। পরীক্ষামূলক মডেল বানিয়েছি। এটা আকারে ছোট, তবে শর্ট রেঞ্জে দারুণ কাজ দেয়। ইচ্ছে করলেই আপনাকে অ্যাটমে পরিণত করতে পারে এই যন্ত্র, নিমেষে আবার ফিরিয়েও আনতে সক্ষম। কিন্তু যারা এই যন্ত্র কিনছে তাদের একটু অন্যরকম ইচ্ছে। 2-1জনকে অ্যাটম বানিয়ে মন ভরবে না তাদের। কোটি কোটি টাকা খরচ করবে, বানাবে বিশাল আকারের যন্ত্র, হাতের মুঠোয় পড়বে দুনিয়ার সব মানুষকে। তা দেখতে পারি মডেলটা? অবশ্যই, ইচ্ছে করলে নিজের ওপর প্রয়োগ করেও দেখতে পারেন, যদি অবশ্য তেমন সাহস থাকে আপনার। বাজে কথা বলবেন না, ফালতু কথা শুনতে একদম অভ্যস্ত নই আমি। আমার সাহস নেই তো কি আপনার আছে? আরে আরে, রাগ করছেন কেন? আমি কি তাই বলেছি নাকি? নিজের শরীরের উপর যন্ত্রটার কার্যকারিতা যাচাই করার সুযোগ আপনাকে দেব আমি। কিন্তু আরো কয়েকটা কথা শুনে নিন। জলদি শেষ করুন, আমার সময় কম। বুঝতে পারছি, যন্ত্রটা দেখার জন্যে আপনি অধীর হয়ে উঠেছেন। কিন্তু কি জিনিসে তৈরি এটা, কি উপায়ে কাজ করে জেনে রাখাটা তো ভালো। বিনয়ের অবতার যেন নিমর, দুহাত কচলাচ্ছেন। লবণ কিংবা চিনি জাতীয় পদার্থ জলে গুলে যায়, এমনকি গলে যাবার পর ওই জল দেখে বোঝাও কষ্টকর সত্যি কিছু মেশানো হয়েছে কিনা। আবার ওই জলকে বাষ্পীভূত করে উড়িয়ে দিলে চিনি কিংবা লবণ ফিরে পাওয়া যায়। এসব বাচ্চা ছেলের বিজ্ঞান আমাকে শুনিয়ে লাভ কি? চোখ দুটো কুঁচকে গেছে চ্যালেঞ্জারের। বুঝতে পারলাম বিপদ আসন্ন। এত বাধা দিলে কি করে বলি, আগে শুনুনি না। ডান হাতের তর্জনী নাকের ফুটোয় ঢুকিয়ে দিয়ে খোঁচালেন নেমর। আঙ্গুলটা চোখের সামনে এনে কি বের করে দেখতে দেখতে বললেন, লবণ আর চিনির এই বিশেষ গুণ দেখেই ভাবতে লাগলাম মানুষের দেহকে বাতাসে ছড়িয়ে দিয়ে আবার কি ফিরিয়ে আনা সম্ভব। আপনার ওই আঙুলটা সরান, বমি করে ফেলবো কিন্তু। অত নোংরা মানুষ জীবনে দেখিনি আমি। এক হিসেবে আপনার যুক্তি মন্দ নয়। দেহের পরমাণুকে বাতাসে উড়িয়ে দেওয়া যেতে পারে হয়তো, কিন্তু আবার ওগুলো ফেরত এনে আস্ত দেহ গঠন একেবারেই অসম্ভব, বোগাস। আমার অন্তত তাই মনে হচ্ছে। এই অসম্ভবকেই সম্ভব করেছি আমি। হাসছেন, হাসুন হাসুন, কিন্তু এক্ষুনি আপনাদের এই হাসি মিলিয়ে যাবে। সেটাই তো দেখতে চাইছি। দেখাচ্ছি। তার আগে আরও একটা কথা, জাদুবিদ্যায় আপোট বলে একটা শব্দ আছে। অলৌকিকভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় পদার্থকে ট্রান্সফার করাকে আপোট বলে। অণুপরমাণুতে বিশ্লিষ্ট হয়ে পদার্থ ইথরের ভেতর দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, তারপর আবার আগের অবয়বে ফিরিয়ে আনা হয় ওগুলোকে। একটা অবাস্তবকে আরেকটা অবাস্তব দিয়ে ব্যাখ্যা করা যায় না মিস্টার নেমর। অ্যাপোর্টে আমি বিশ্বাস করি না। আমার সময়ের অনেক দাম আছে। আপনার সৃষ্টি ছাড়া তত্ত্ব শোনার ধৈর্য বা আগ্রহ আমার নেই। সত্যি সত্যি বানিয়ে থাকলে যন্ত্রটা দেখান, নইলে আমি চললাম। অহমিকায় ঘা লাগলো থিওডর নেমরের। তড়াক করে উঠে দাঁড়িয়ে ডাকলো, আসুন। ঘরের উল্টো দিকের দরজা খুলে ভেতরে ঢুকলো নেমর। চ্যালেঞ্জারের পিছু পিছু আমিও ঢুকলাম। একটা সিঁড়ির গোড়ায় এসে দাঁড়ালাম। কয়েক ধাপ নেমে শেষ হয়ে গেছে সিঁড়ি।
গোড়ায় আর একটা দরজা, বন্ধ। বিশাল এক তালা ঝুলছে তাতে। পকেট থেকে চাবি বের করে তালা খুলল নেমর। দরজা খুলে ভেতরে ঢুকলো। পেছন পেছন আমরাও ঢুকলাম। উজ্জ্বল আলো জ্বলছে মস্ত ঘরে, সাদা চুনকাম করা। তামার তারের জন্য কড়িকাঠ দেখার উপায় নেই। ঝালরের মতো দুলছে অগণিত তার। এক কোণে মোটা একটা কাটা থামের মাথায় বসানো বিশাল এক প্রিজম। চওড়ায় কাজটা 1 ফুট, লম্বা 3 ফুট। ডানে দস্তার মঞ্চে বসানো একটা চেয়ার। চেয়ারের হেলানোর সঙ্গে কি এক অজানা ধাতুর খুঁটিতে বসানো একটা ধাতব টুপি। অসংখ্য তার বেরিয়ে আছে টুপিটার থেকে। চেয়ারের পাশে একটা ছোট টেবিলে কন্ট্রোল প্যানেল, মিটারের মতো একটা জিনিস, তার পাশেই হাতল। শূন্যের কোঠায় ঠেকে আছে রাবারের মোড়া হাতলের চিহ্নিত দাগ। পুরো সেটটা দেখিয়ে নেমর বলল, এটাই হলো নেমার ডিসেন্ট্রিগেটর, আর কদিন পরেই পৃথিবী বিখ্যাত হতে চলেছে। কাঁপিয়ে দেবে বহু সিংহাসন, পতন ঘটাবে বহু সরকারের, সারা দুনিয়ায় উল্টে যাবে শক্তির ভারসাম্য। প্রফেসর চ্যালেঞ্জার, আমার সম্পর্কে, আমার মেশিন সম্পর্কে অনেক অশোভনোক্তি আপনি করেছেন। সৌজন্যের ধার ধারেননি। আমার রেগে যাওয়াটা স্বাভাবিক। আপনাকে অদৃশ্য করে দিয়ে আর নাও ফিরিয়ে আনতে পারি আমি। এটা জানার পরও মেশিনের ক্ষমতা নিজের ওপর যাচাই করতে চান? সত্যি সাহস আছে? সাংঘাতিক খেপে গেলেন চ্যালেঞ্জার। চেয়ারে বসার জন্য ছুটে গেলেন। জাপটে ধরে কোনো রকমে আটকালাম আমি। না, আপনি যেতে পারবেন না। আপনার জীবনের অনেক দাম। ভয়ঙ্কর ঝুঁকি নিতে যাচ্ছেন। ফিরে যে আনতে পারবে এই মেশিন, কি গ্যারান্টি আছে তার? চেয়ার দেখে তো মনে হচ্ছে ডেথ চেয়ার। আমি যাব, তুমি সাক্ষী রইলে। যদি না ফিরিয়ে আনতে পারে টুটি টিপে ধরবে, প্রথমে কিলিয়ে ভর্তা বানাবে, তারপর কলার ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাবে আদালতে। কিন্তু তাতে তো আপনাকে আর ফিরে পাবো না। না, আপনি যেতে পারবেন না। তাতে অপরিসীম ক্ষতি হয়ে যাবে বিজ্ঞানের। বরং আমিই যাচ্ছি। নিজের বিপদ নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই চ্যালেঞ্জারের, কিন্তু বিজ্ঞানের কথায় একটু দ্বিধায় পড়লেন। এই ফাঁকে ছুটে গেলাম আমি। সোজা গিয়ে বসে পড়লাম চেয়ারে। হাতলে চাপ দিয়ে ফেলেছে নেমর। কুট করে ছোট্ট একটা আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে ঘুরে উঠল মাথাটা। পলকের জন্য কুয়াশার চাদরে ঢেকে পড়ে গেলাম আমি। পরক্ষণে চোখের সামনে থেকে কুয়াশা কেটে গেল। দেখলাম গর্বের হাসিতে কুৎসিত দাঁত বেরিয়ে পড়েছে নেমরের। চ্যালেঞ্জারের দৃষ্টি উদ্ভ্রান্ত। ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছেন। বললাম, কি হলো? চালান মেশিন। চালানো হয়ে গেছে। খুব ভালো ফল পাওয়া গেছে আপনার উপর। মিনিট 2 ইথার ভ্রমণ করে আবার ফিরেছেন আপনি। এবার প্রফেসর যদি রাজি থাকেন তো তাকেও ঘুরিয়ে আনতে পারি। দারুণ বিচলিত হয়ে পড়েছেন প্রফেসর। তাকে এভাবে বিচলিত হতে দেখিনি কখনো। লৌহ কঠিন স্নায়ু খুঁড়িয়ে গেছে যেন। কাঁপতে কাঁপতে আমার হাত ধরে বললেন, কি সাংঘাতিক মেলন! অদৃশ্য হয়ে গিয়েছিলে তুমি। যন্ত্রের উপরের আকাশে কুয়াশার মতো কি যেন ভাসছিল। সত্যিই অদৃশ্য হয়েছিলাম? ইয়াস, অদৃশ্য হয়েছিলে। সত্যি বলছি, দারুণ ভয় পেয়েছিলাম। হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছিল। তোমাকে ফিরে পাবার আশা অবশ্যই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এলে শেষ পর্যন্ত। যাক। পকেট থেকে রুমাল বের করে রোমশ কপালের ঘাম মুছলেন চ্যালেঞ্জার। হা হা করে অট্টহাসি হাসল নেমর। 1 ফোঁটা লালা টপ করে পড়ল শার্টের বুকের কাছটায়। কি হলো স্যার? এইটুকুতেই হাল ছেড়ে দিলেন? কি চেয়ারে বসবেন না? জোর করে ভয় তাড়ালেন চ্যালেঞ্জার। আতঙ্কের ভাবটা চোখে লেগেই রইল, কিন্তু তবু সামনে পা বাড়ালেন। আমি হাত বাড়িয়ে দিয়ে আটকালাম। আমার হাত ঠেলে সরিয়ে দিলেন তিনি। চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালেন। 1 মুহূর্ত দ্বিধা করে বসে পড়লেন চেয়ারে। কন্ট্রোল প্যানেলের হাতল 3-এর ঘরে ঠেলে দিল নেমর।
অদৃশ্য হয়ে গেলেন চ্যালেঞ্জার। ব্যাপারটা যে ঘটবে তা জানা না থাকলে চিৎকার দিয়ে উঠতাম, কিন্তু নেমর কথা বলে উঠল। ইন্টারেস্টিং না? এই মুহূর্তে ঘরের কোনো এক জায়গায় ইথারে ভাসছে প্রফেসর চ্যালেঞ্জারের দেহ, পরমাণুতে বিশিষ্ট হয়ে। প্রচণ্ড ক্ষমতাশালী ওই লোকের জীবন এখন নির্ভর করছে আমার হাতে। ইচ্ছে করলে এই অবস্থায় রেখে দিতে পারি চিরকাল। পৃথিবীর এমন কোন শক্তি নেই তাকে ফিরিয়ে আনতে পারে আমি ছাড়া। আমি আপনাকে বাধ্য করতে পারি। আমার কথাকে পাত্তা দিল না নেমর। খিক খিক করে শয়তানি হাসি হাসলো, চিপ দিয়ে চুকচুক শব্দ করে বলল, আহারে, শূন্যে মিলিয়ে গেলেন প্রফেসর চ্যালেঞ্জার। কি সাংঘাতিক! যাবার সময়ও যদি একটু ভালো ব্যবহার করে যেতেন, ফিরিয়ে আনার কথা চিন্তা করতাম। তা যাকে, ওরকম বদমেজাজি মানুষের ফিরে না আসাই ভালো। খবরদার! একটা লোহার ডান্ডা দেখে তুলে নিলাম। জলদি আনুন, নইলে এক বাড়িতে মাথা ছাতু করে দেব। ফাজলামো করার জায়গা পাননি? এত চড়ছেন কেন? একটু মজা করছিলাম। আসলে কি আর আনবো না? কত বড় বিজ্ঞানী, কত ক্ষতি হয়ে যাবে দুনিয়ার। সে যাকে, মেশিনের ক্ষমতা আরো দেখাচ্ছি আপনাকে। কাগজে লেখার প্রচুর মাল পাবে। আমি পরীক্ষা করে দেখেছি, চুল আর দেহের কম্প তরঙ্গ আলাদা। ইচ্ছে করলে জ্যান্ত দেহে চুল লাগাতে পারি, ইচ্ছে করলে বাদ দিতে পারি। গরিলাটাকে লোম ছাড়া দেখতে কেমন লাগে দেখতে ইচ্ছে করছে? এইটুকু করার সুযোগ অন্তত আমাকে দিন। হাতলে চাপ দিতে শব্দ হলো, সঙ্গে সঙ্গে ফিরে এলেন চ্যালেঞ্জার। কিন্তু এ কাকে দেখছি? রাগবো না হাসবো বুঝতে পারছি না। পিঠ ফাটা হাসি ঠেকাতে পারলাম না কিছুতেই। বিশাল মাথায় একটা চুলও নেই। বেঢপ খুলিটা দেখলে অ্যালুমিনিয়ামের তোড়ানো ঘটির কথাই মনে পড়ে। মসৃণ চোয়াল, দাড়ি উধাও হয়ে যাওয়ায় চওড়া চোয়ালটাকে লাগছে বুলডগের চোয়ালের মতো। কন্ট্রোল প্যানেলের হাত ছেড়ে দিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ল নেমর। আমাদের হাসির কারণ বুঝলেন না চ্যালেঞ্জার। ফিরে আসার ধাক্কা সামলাতে পারেননি এখনো। অভ্যাসবশে দাড়িতে হাত বোলাতে গিয়ে দেখেন নেই। চকিতে হাত মাথায় দিলেন, চুলও নেই। দুই বাহুর দিকে তাকালেন, একেবারে নির্লোভ। বুঝে ফেললেন ব্যাপারটা। ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে লাফ দিয়ে নেমে এলেন চেয়ার থেকে। দুহাতে নেমরের টুটি চেপে ধরলেন। ওই গরিলা বাহুর শক্তি আমার জানা। শঙ্কিত হয়ে উঠলাম। নির্ঘাত দম বন্ধ হয়ে মরবে নেমর। ও কি করছেন প্রফেসর? ওকে মেরে ফেললে জীবনে আর চুলদাড়ি ফিরে পাবেন না। প্রচন্ড রেগে গেলে ওর মগজ ঠিকই কাজ করে চ্যালেঞ্জারের। নেমরকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালেন। ঘরে যন্ত্রপাতির অভাব নেই। বড় একটা রেঞ্জ তুলে নিলেন হাতে। চিলের মতো তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে বললেন, ওঠো, 5 মিনিট সময় দিলাম। এর মধ্যে আমার চুল দাড়ি ফেরত না পেলে একটা একটা করে হাড় ভাঙবো। এমনিতেই ভীষণ কুৎসিত চেহারা নেমরের। তার উপর প্রফেসরের ভয়ঙ্কর চিৎকারে রীতিমতো ধাবড়ে গিয়ে আরো বিকৃত হয়ে গেল। ভয়ে একেবারে কেচো। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। দ্বিগুণ লালা গড়াচ্ছে এখন তার ঠোঁটের কোণ বেয়ে। কেমন লোক আপনি প্রফেসর? হ্যাঁ, ঠাট্টাও বোঝেন না দেখছি। মেশিনের ক্ষমতা দেখতে চেয়েছেন, দেখিয়েছি। আপনাকে শায়েস্তা করার কোনো ইচ্ছে আমার ছিল না, বিশ্বাস করুন। অত ভালো কথা শুনতে চাই না। আমার চুল দাড়ি। আবার গিয়ে চেয়ারে বসলেন।
আমার দিকে রেঞ্জটা বাড়িয়ে দিয়ে বললেন, নাও রাখো, একটু এদিক ওদিক দেখলেই সোজা মাথায় বসিয়ে দেবে, একটা ইবলিস কমবে পৃথিবী থেকে। রেঞ্জটা হাতে নিলাম, তৈরি হয়ে দাঁড়ালাম নেমরের পেছনে। দেরি কেন? নেমরের দিকে তাকিয়ে ধমকে উঠলেন চ্যালেঞ্জার। কাপা হাতে হাত চেপে ধরল নেমর। চাপ দিতে খুট করে আওয়াজ হল। পর মুহূর্তের জন্য হাওয়া হয়ে গেলেন চ্যালেঞ্জার। ভাবলাম আবার তাকে অদৃশ্য করে দিয়েছে নেমর, নাকি অন্য কোনো ফন্দি। রেঞ্জটা দেব নাকি মাথায় বসিয়ে? আর কয়েক সেকেন্ড দেরি হলে তাই দিতাম। হঠাৎ আবার চেয়ারে দেখা গেল চ্যালেঞ্জারকে। একদম আগের চেহারা, যথাস্থানে ফিরে এসেছে চুল দাড়ি। দাড়ির জঙ্গল আর চুলের বোঝায় হাত বুলিয়ে নিশ্চিন্ত হয়ে নিলেন চ্যালেঞ্জার। নেমরের দিকে তাকিয়ে মোলায়েম হাসি হাসলেন, বললেন, রসিকতার মাত্রা ছাড়াবেন না আমার সঙ্গে, বেঘরে প্রাণটা খোয়াবেন। যাই হোক, মেশিনটা যে কাজে তাতে কোনো সন্দেহ নেই। আর কয়েকটা প্রশ্ন করব, জবাব দেওয়ার ইচ্ছা আছে? মেশিনের শক্তির উৎস কি, এটা বাদে সব প্রশ্নেরই জবাব পাবেন। ফর্মুলাটা আপনি ছাড়া আর কেউ জানে না, ঠিক বলেছেন? 100%। অ্যাসিস্ট্যান্টদের কেউ? কোনো অ্যাসিস্ট্যান্ট নেই আমার, একাই কাজ করেছি আমি। চেহারাটা জঘন্য হলে কি হবে, ক্ষমতা আছে আপনার, স্বীকার করতেই হবে। কিন্তু আপনি ছাড়া তো এই মেশিন আর কেউ চালাতে পারবে না, কাউকে শেখাননি। এর কমার্শিয়াল প্রয়োগ হবে কেমন করে? বলেছি তো, এটা একটা মডেল মাত্র। একই নকশায় বড় জিনিস বানানো যাবে। বিদ্যুতের সাহায্যে এমন একটা সার্কিট তৈরি করেছি যেটা মেশিনের মাঝে নতুন তরঙ্গ সৃষ্টি করছে। এই তরঙ্গের ধাক্কায় ভেঙে পরমাণুতে পরিণত হচ্ছে পদার্থ, আবার উল্টো প্রক্রিয়ায় জোড়াও লাগাচ্ছে। মেশিনটায় তরঙ্গ প্রবাহ ওপরে নিচে প্রবাহিত হয়। এই প্রবাহ পাশাপাশি চালানো সম্ভব। যেমন? যন্ত্রটার দুটো মেরু আছে, বিপরীত ধর্মী। ধরা যাক মেরু দুটো আলাদা করে সাগরে দুটো জাহাজে তুলে দেওয়া হলো। মেশিন চালু করে ওই দুটো জাহাজের মাঝে যদি তৃতীয় আর একটা জাহাজ নিয়ে আসা হয়, সঙ্গে সঙ্গে অ্যাটম হয়ে মিলিয়ে যাবে ওটা। যত বড় সৈন্যদলই হোক না কেন, এই মেশিনের সাহায্যে তাদেরকে মুহূর্তে উড়িয়ে দেওয়া সম্ভব। এই ফর্মুলা শুধু একটি রাষ্ট্রের কাছে বিক্রি করছেন, শুধু ওরাই এর মালিক হবে? হ্যাঁ, কথা পাকাপাকি হয়ে গেছে। টাকাটা হাতে পেলেই ফর্মুলাটা দিয়ে দেব। যোগ্য হাতে পড়লে এই যন্ত্র কি খেল দেখাবে আশা করি কল্পনা করতে পারছেন। অস্ত্র ব্যবহারে যারা কোনো রকম দ্বিধা করে না, তাদের কাছেই বিক্রি করেছি এটা। ফলটা হবে সাংঘাতিক, কি তাই না? কুৎসিত হাসিতে চকচক করছে নেমরের চোখ, সারা মুখে ছড়িয়ে পড়েছে হাসিটা। কল্পনা করুন, লন্ডন শহরের দুদিকে বসানো আছে বিশাল একটা যন্ত্রের দুই মেরু। বিপুল হারে বিদ্যুৎ প্রবাহিত করে সার্কিটটা চালু করে দেওয়া হলো। এর পরের অবস্থা কল্পনা করতে পারেন? টপ করে এক ফোঁটা লালা গড়িয়ে পড়ল মুখ থেকে, আরও পড়তে যাচ্ছিল। হাতের উল্টো পিঠ দিয়ে সেটা মুছে হাসতে হাসতে বললেন, টেমসের উপত্যকা মসৃণ হয়ে যাবে, দাড়ি শেভ করার মতো। বিশাল শহরটা হয়ে যাবে ধুধু মরুপ্রান্তর। কোথাও একটা ঘর বাড়ি, কোনো প্রাণী থাকবে না। দারুণ এক দৃশ্য হবে, তাই না? গায়ের রক্ত হিম হয়ে গেল আমার। এ কি মানুষ না পিশাচ? ঠান্ডা ভয়ের স্রোত শিরশির করে নেমে গেল শিরদাঁড়া। কিন্তু আমি আশ্চর্য হলাম, প্রফেসর চ্যালেঞ্জার এখন একেবারে নির্বিকার। নেমরের কথায় যেন বেশ মজা পাচ্ছেন তিনি। মুচকি মুচকি হাসছেন। আমাকে আরো অবাক করে দিয়ে হাত মেলালেন নেমরের সঙ্গে। মেশিনের পাল্লায় পড়ে পাগল হয়ে গেছেন নাকি চ্যালেঞ্জার?
আপনাকে অভিনন্দন প্রফেসর থিওডর নেমর। একটা দুর্দান্ত আবিষ্কার করেছেন আপনি। আমার মতে শেষ করে দেওয়াই উচিত। এত মানুষ দুনিয়ায় বেঁচে থেকে কি করবে? যত বেশি লোক ততই ঝামেলা। কমিয়ে ফেললে আরামে বাস করা যাবে। এই মেশিন পেলে আমি নিজেই মারা শুরু করে দেব। তারের গোলক ধাঁধায় কয়েক সেকেন্ড হাত বোলালেন চ্যালেঞ্জার। আপন মনে বিড়বিড় করে বললেন, এত সূক্ষ্ম যন্ত্র জীবনে দেখিনি। হঠাৎ কি ভেবে গিয়ে উঠে বসলেন চেয়ারটায়। খিক খিক করে হাসল নেমর। আবার ইথার ভ্রমণের শখ হলো নাকি? হ্যাঁ। নেমর হাতলে হাত দিতে যেতেই বাধা দিলেন চ্যালেঞ্জার। 1 মিনিট প্রফেসর, মনে হয় ইলেকট্রিসিটি লিক করছে। কেমন একটা শিরশিরানি বা। অসম্ভব। স্পেশাল ইনসুলেটরে মোড়া প্রতিটি তার লিক করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি যাই বলেন, করছে। তাড়াতাড়ি চেয়ার থেকে নেমে এলেন চ্যালেঞ্জার। জলদি মেরামত করুন, নইলে বিগড়ে যাবে মেশিন। উদ্বিগ্ন হলো নেমর। তাড়াতাড়ি চেয়ারে গিয়ে বসল। হেলানো পিঠ রেখে চাপ দিয়ে বলল, কই, আমি তো কিছু টের পাচ্ছি না। কি বলছেন? পিঠের কাজটায় দেখুন, করছে না শিরশির? না, কিচ্ছু টের পাচ্ছি না আমি। পিছন ফিরে তাকালো নেমর। পিঠ ফাঁক করে হেলানোর মাঝখানটায় হাত বোলালো। কট করে একটা আওয়াজ হলো। উধাও হয়ে গেল নেমর। চেয়ার খালি। ফিরে তাকালাম চ্যালেঞ্জারের দিকে। মিটিমিটি হাসছেন। চিৎকার করে উঠলাম, কন্ট্রোল প্যানেলে হাত দিয়েছিলেন নাকি? হ্যাঁ, বোকার মতো চাপও দিয়ে ফেলেছি হাতলে। অ্যাক্সিডেন্ট। তাকিয়ে দেখলাম 3 নম্বর খাজে আটকে আছে হাতল। আমি কি দেখছি বুঝতে পারলেন প্রফেসর? তোমাকে উধাও করার সময় লক্ষ্য করেছি ওই খাঁজে হাতল ঠেলে দিয়েছি নেমর। ফিরিয়ে এনেছে ক নম্বর দিয়ে? ভুলে গেছি। বলেন কি? তাহলে ফেরাবেন কি করে ওকে? ফেরানোর কি আর কোনো দরকার আছে? দরকার আছে মানে? হ্যাঁ, আপনি? আমার কথা আর কোনো জবাব দিলেন না প্রফেসর। বিশাল এক হাতুড়ি তুলে নিয়ে এগিয়ে গেলেন। বাড়ি মারলেন যন্ত্রের ধাতব চেয়ারটায়। থামলেন না। পিটিয়ে ভাঙতে ভাঙতে বললেন, এক ভয়ঙ্কর পিশাচের হাত থেকে রক্ষা পেল পৃথিবী। সকালটা শেষ পর্যন্ত ভালোই কাটল। নেমরের অদৃশ্য হওয়ার রহস্যটা অমীমাংসিতই থেকে যাবে। জীবনটা বড়ই নিরস। মাঝে মধ্যে এমন টুকরো আনন্দ পাওয়া গেলে মন্দ হয় না। হাত ঘড়ির দিকে তাকালেন চ্যালেঞ্জার। অনেক বেলা হলো, যাওয়া দরকার। দাপ্পাবাজ মেজোটির গোষ্ঠী উদ্ধার করতে হবে তো, নইলে মানুষকে বোকা বানাতেই থাকবে। এসব বাঁদরদের সুযোগ দেওয়া উচিত নয় মোটে। বিমুড়ের মতো রওনা হলাম তার পিছু পিছু। দরজার কাছে গিয়ে ফিরে তাকালাম। ভাঙা চেয়ারটার উপর শূন্যে ভাসছে অতি হালকা কুয়াশার মতো কি যেন। পিশাচি বলুন আর যাই বলুন, আপনি কিন্তু মানুষ খুন করলেন না, মানুষ খুন ঠেকিয়েছি। কোটি কোটি লোকের অকাল মৃত্যু বন্ধ করেছি। মানব জাতির মস্ত বড় একটা উপকারের জন্য বরং আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।